নমস্কার, আমার গল্পমালা চ্যানেলের সকল শ্রোতা দর্শককে স্বাগত। শুরু করছি আজকের গল্প পাঠ। আজকে যে গল্পটি পাঠ করব সেটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পের নাম প্রথম খণ্ড। গল্পটি পাঠ করার আগে আপনাদের কাছে বেশ কয়েকটি অনুরোধ রইল গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করবে। আর অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। পড়ছি আজকের গল্প প্রথম খণ্ড। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। দূর থেকে মিলিকে দেখেই অপরেশ মণ্ডল ভয় পেয়ে গেল। সকাল থেকে টিপটিপি বৃষ্টি পড়ছে। দুপুরে একবার ঝড়ও উঠেছিল, তবু মেয়েটা এসে ঠিক হাজির হয়েছে এর মধ্যে। আজ আবার কপালে বকুনি আছে। ওইটুকু মেয়ে, কিন্তু জিভে কি ধার। রবারের চটি পরে একটু জোরে হাঁটতে গেলেই কাদা ছিটকোয়। এই ধুতি পরেই চালাতে হবে আরও 2 দিন। অপরেশ হাঁটছে পা টিপে টিপে। হাওয়ায় উড়ে যেতে চাইছে ছাতাটা। লাইব্রেরি ঘরটার সামনেই একটা কালো জাম গাছের ডাল ভেঙে পড়েছে। জামগুলো এখনও পাকেনি। একটা হলদে ডুরে শাড়ি পরে আছে মিলি। অনেকদিন ফ্রক পরে। বছর 16-17 বয়স হবে তার। বকুনি শুরু করার বদলে আজ সে মিটি মিটি হাসছে। পকেট থেকে চাবির গোছা বার করলো অপরেশ। সরকারি লাইব্রেরি, অপরেশ মণ্ডল তার লাইব্রেরিয়ান। সেও সরকারের কাছ থেকে মাইনে পায়। 4টের সময় লাইব্রেরি খোলার কথা, এখন 4:30 বেজে গেছে। এই মেয়েটার জ্বালায় একদিনও কি দেরিতে আসার উপায় আছে? ও যেন ঠিক সরকারি তালা খুলে দিয়ে অপরেশ বলল, যাও ভেতরে বসো গে, আমি পা ধুয়ে আসছি। অপরেশ জাম গাছের ডালটা টেনে সরিয়ে দিল এক পাশে। তারপর দাসবাড়ির পুকুরে পা ধুতে গেল। কচুরি পানায় ভরে আছে পুকুরটা। বৃষ্টির এখনও বিরাম নেই। মেয়েটা ছাতা আনেনি। বই যদি ভিজিয়ে থাকে তাহলে উল্টে তাকে বকুনি দিতে হবে আজ। পা ধুয়ে ফিরে এসে ছাতাটা বন্ধ করে এক কোণে রেখে দেখল মিলি এর মধ্যেই বই ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। এ মাসের নতুন পাওয়া বইগুলোতে নম্বর করা হয়নি, তাই সেগুলো পড়ে আছে এক কোণে। মিলি এখনও বকুনি দিচ্ছে না। আশ্চর্য তো। অন্যদিন অপরেশের দেরি দেখলেই শুরু করে, আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আপনার আর সময়ই হয় না, পড়ে ঘুমোচ্ছিলেন বুঝি? অন্য কেউ এরকম অভিযোগ জানালে অপরের সঙ্গে সঙ্গে ঝাঁঝের সঙ্গে উত্তর দিত, সরকার যে কটা পয়সা মাইনে দেয় তাতে যেটুকুন সময় থাকি তাই যথেষ্ট। সর্বক্ষণ লাইব্রেরি সামলালে আমার পেট ভরবে। কিন্তু একটা বাচ্চা মেয়েকে ওই সব কথা বলা যায় না। তার বকুনি শুনতেও একটু একটু ভালো লাগে। এ গ্রামের বড়রা কেউ অপরেশের নামে অভিযোগও জানায় না, কারণ মিলির মতো এত বই পড়ার আগ্রহ তো আর কারোরই নেই। অপরেশ বললেন, এই বৃষ্টি মাথায় করে এসেছিস, বই ভিজিয়েছিস নিশ্চয়ই। মিলি বলল, খবরের কাগজে মুড়ে এনেছি, মোটেই ভেজিনি। 2টো বই একদিনে পড়া হয়ে গেল। একখানা বই তো আমার আগে থেকেই পড়া, নামটা মনে ছিল না। আর একখানা বই যা সুন্দর না, দারুণ। এত ভালো বই কখনো পড়িনি। সেই জন্যেই মেজাজটা ঠান্ডা আছে। একদিন কোনো পছন্দ মতো পড়ে মিলি একেবারে মশগুল হয়ে থাকে। আজ তাহলে কি বই নিবি দেখ। পারু কাকা, এই বইখানার সেকেন্ড পার্ট কোথায়? দেখছি না তো। কেউ নিয়েছে? বইখানা হাতে নিয়ে দেখে অপরেশ বলল, এর তো সেকেন্ড পার্ট নেই, বেরোয়নি বোধ হয়। মিলি বলল, হ্যাঁ বেরিয়েছে, আমি কাগজে বিজ্ঞাপন দেখেছি। তাহলে আমাদের কেনা হয়নি? হ্যাঁ, হোমা কি হবে? মেয়েটার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে।
অপরেশ জিভ দিয়ে চুকচুক শব্দ করল। বছরে কখানা বই বা কেনা হয়? সামান্য টাকার বরাদ্দ, বইয়ের দামও যা বাড়ছে দিন দিন। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে বুঝি কেঁদেই ফেলবে। একেবারে বইয়ের পোকা। অপরেশ বলল, অন্য বই নে না, আরও তো ভালো ভালো বই রয়েছে। মিলি বাষ্পাচ্ছন্ন গলায় বলল, না, আমি আর অন্য বই চাই না, কিচ্ছু চাই না। মেয়েটা গঙ্গায় ঝাঁপ দিল। তারপর তার কি হলো? কেন সেকেন্ড পার্ট কেননি? রাত্রিরে আমার ঘুমই হবে না। অপরেশ বলল, ঠিক আছে, আজ আর বই নিতে হবে না কো, দুটো দিন চক্ষু দুটোকে জুড়োতে দে। মিলি মুখ গোঁজ করে বসে রইল একটা টুলের ওপর। অপরেশ খাতাপত্তর খুলে কাজকর্ম শুরু করে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো মিলিকে। মেয়েটা সত্যি সত্যি কাঁদছে নাকি? একটা গল্পের বই পায়নি বলে কোনো 16-17 বছরের মেয়ে কাঁদতে পারে? এমন কথা অপরেশ বাপের জন্মে শুনিনি। একটু বাদে মিলি বলল, পারু কাকা, তাহলে ওই রাইটারের অন্য বই দাও। অপরেশ জানতো যে ও মেয়ে কোনো না কোনো বই না নিয়ে উঠবে না। সে বলল, থাকে তো দেখ না, খুঁজে নে। মিলি বলল, র্যাকে তো দেখতে পাচ্ছি না, আমি এসেই খুঁজেছি। অপরেশ শিবনেত্র হয়ে একটুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ, ওই রাইটারের আর দুখানা বই ছিল আমাদের। একটা তো গত বছর নসিবাবুর ভাগ্নে নিয়ে গেল আর ফেরত দিল না। আর একটা হ্যাঁ, সেটা নিয়ে গেছে ঘোষেদের বাড়ির মুনি, গত সপ্তাহে নিয়ে গেছে। লীলাদের বাড়িতে? লীলা তো গল্পের বই পড়ে না। সে না পড়ুক, অন্য কেউ পড়ে। লীলার জ্যাঠাবাবু অনেক বই পড়ে। আমি যাব ওদের বাড়ি থেকে বইখানা নিয়ে আসবো? দূর পাগলি, তা হয় নাকি? ওরা বই ফেরত দেয়। ফেরত দিক আগে, তারপর তুই নিবি। আজ অন্য বই নে, রামায়ণ মহাভারত আছে, ওগুলো কেউ পড়ে না, তুই পড়। ওসব পড়তে হয়। ওসব তো আমার আগেই পড়া। তুমি এই বইয়ের সেকেন্ড পার্ট কবে আনবে বলো? আরে দাঁড়া, গভর্নমেন্টের জ্ঞানটা আসুক, তখন দেখা যাবে। তখন তুমি ফার্স্টে এই বইখানা কিনবে, বলো? কথা দাও। ও পারু কাকা, কথা দাও। এ তো মহা জ্বালাতন দেখছি। সব কি আর আমার হাতে? কি হাতি ঘোড়া আছে বইখানাতে? তুমি তো কিছু পড়ো না, পড়লে বুঝতে। এ বইয়ের রাইটার ঠিক যেন আমাদের কথা লিখেছে। সেকেন্ড পার্টটা না পড়ে থাকতে পারছি না। তুমি ঠিক কিনবে, কথা দাও। আচ্ছা, কিনবো। প্রথম টাকা স্যাংশন হলেই ওখানা কিনবো। হ্যাঁ রে মিলি, তুই যে দুখানা করে বই নিয়ে যাস, এত তাড়াতাড়ি পড়ে শেষ করিস কি করে? পড়তে আর কত সময় লাগে? আমি তো একখানা বই 2-3 বার করে পড়ি। এই সময় দরজার কাছে উঁকি মারলে হলধর। সে এই লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট কাম দপ্তরি। এই বাদলার বিকেলে তার বাইরে বেরিয়ে বাজার যাওয়ার পথে লাইব্রেরির দরজা খোলা দেখে সে উঁকি মেরেছে। প্রথমে শুধু অপরেশকে দেখে বলল, ও পারু কাকা, আজ আর দোকান খুলে রেখেছেন কার জন্যে? কেউ আসবে না। তারপরে সে মিলিকে দেখতে পেয়ে বলল, ও, আসল খদ্দের এসে গেছে এরই মধ্যে। বজ্রপাত মহামারী হয়ে গেলেও এই খদ্দের নিবৃত্তি নেই। ভেতরে এসে পা ঝাড়তে লাগলো হলধর। তার খালি পায়ে কাদা ছিটোতে লাগলো চারিদিকে। মিলি দুখানা বই বেছে নিয়ে খাতায় লিখে বাইরের দিকে পা বাড়ালো। অপরেশ বলল, বৃষ্টি এখনো ধরেনি, আমার ছাতাটা নিবি নাকি? দরকার নেই বলেই মিলি এক চুট লাগালো। হলধর সেদিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল, এখানে এসে শান্ত শিষ্টটি হয়ে থাকে, কিন্তু বুঝলেন পারু কাকা, নিত্য মাস্টারের এই মেয়েটা 1 নম্বরের গুন্ডা। আজ সকালেই তো শুনলাম। অপরেশ বলল, কি শুনলি? হলধর অপরেশের দিকে একটি বিড়ি বাড়িয়ে দিয়ে এবং নিজে একটি ধরিয়ে বলল, সুবল সরকারদের বাড়ির পেছনে একটা পেয়ারা বাগান আছে না? ওই যে ভেতরটা লাল লাল, ভালো জাতের পেয়ারা গো। এই মেয়েটা কাল দুপুরে সেই পেয়ারা বাগানে চুরি করতে ঢুকেছিল। এখন তো আর কচি খুকিটি নেই, বড় হয়েছে,
লজ্জা শরমও নেই একটু, উঠে গেছে একেবারে মগ ডালে। সুবল দাদা মচর মচর আওয়াজ পেয়ে তেড়ে আসতেই মেয়েটা পড়ে গেছে সব জড়িয়ে মুড়িয়ে। কেলেঙ্কারি না কেলেঙ্কারি। অপরেশ ভ্রু দুটি কপালে অনেকখানি উঁচুতে তুলে বলল, আশ্চর্য, এ তো মহা আশ্চর্য। অপরেশের এতখানি বিস্ময় দেখে হলধর অবাক হয়ে বলল, কেন? অপরেশ বলল, যে মেয়ে এত মন দিয়ে বই পড়ে সে আবার দস্যিপনাও করে? এরকম শুনেছিস কখনো? আমার বাড়িতেই তো দুটো মেয়ে রয়েছে, তারা পড়াশুনোও করে না, ওই সবও করে না, কি যে করে কে জানে। আপনার মেয়েরা তো লক্ষ্মী, মেয়েরার গুণের কথা শুনবেন। গত শনিবারে পাড়ায় আরও দুটো মেয়েকে জুটিয়ে 2 মাইল হেঁটে নদীতে সাঁতার কাটতে গিয়েছিল। ভিজে গায়ে আবার এক মাঝির নৌকোতে চেপেছে। বই পড়ে ওর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। পারু কাকা, ওকে আর বই দেয়া উচিত নয়। মেম্বার তো ওর বাবা, ওকে তুমি বই দেয়া বন্ধ করে দাও। ও মেয়ে ভবিষ্যতে কি হবে বলো তো? অপরেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, ও মেয়ের ভবিষ্যৎটা কি হবে? মিলি নিজেই তার ভবিষ্যৎটা গড়তে চেয়েছিল, পারেনি। তার বাবা নিত্যানন্দ মহাপাত্র এই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। কিছু জমি জমা আছে, তিনি নিজেই চাষবাস দেখেন। 5টি ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার। অন্য ছেলে মেয়েদের লেখাপড়ায় তেমন মন নেই, কিন্তু মিলি জুনিয়র হাই স্কুলে একটা বৃত্তিও পেয়েছিল। তারপর সে জেদ করে পাশে গ্রামের হাই স্কুলে মাধ্যমিক পড়তে যায়। মাধ্যমিকও সে মোটামুটি 1st ডিভিশন পেয়েছিল, কিন্তু তারপর আর পড়া হলো না। উচ্চ মাধ্যমিক পড়তে হলে জেলা সদরে যেতে হবে, সেখানে মেয়েকে পাঠিয়ে পড়াবার সাধ্য নিত্যানন্দের নেই। তাছাড়া কন্যা সন্তানকে আর বেশি পড়িয়েই বা কি হবে? মিলি অনেক কান্নাকাটি করেছিল। সে একদিন কলেজে পড়বে, শহরে যাবে। নতুন কেনা বইগুলোর নম্বর করতে করতে অপরেশ মিলির কথাই ভাবতে লাগলো। মেয়েটার ওপর তার মায়া পড়ে গেছে। এই গ্রামে আর একটাও তো ওর মতন মেয়ে নেই। হলধর অধৈর্য হয়ে বলল, ও পারু কাকা, আর কি হবে? এবারে ঝাঁপ ফেলে দিন। আকাশের অবস্থা দেখছেন না, আজ আর কেউ আসবে না। অপরেশ বলল, হ্যাঁ, এবারে বন্ধ ছন্দ করে দিই, বাড়িতে গিয়ে ঘুমোলে কাজ দেব। তারপর হঠাৎ থেমে গিয়ে হলধরের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, তুই যে বললি মেয়েটার ভবিষ্যতে কি হবে, সত্যি কি হবে বলতো? হলধর রাগতভাবে বলল, কি আবার হবে? নিত্য মাস্টারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ও মেয়ের বিয়ে দিয়ে দেওয়া। অনেক বয়স হয়ে গেছে, এখন যতই ফেলে রাখবে ততই বিপদ। বিয়ে দিতে চাইলেই দেওয়া যায় না কি রে? ও মেয়ের ভবিষ্যতে কি হবে জানিস? হয় ও অপঘাতে মরবে, না হয় ওকে কেউ শহরে নিয়ে যাবে। এ কথাটা আবার হলধরের পছন্দ হয় না। সে বলল, যা, এমন অকল্যাণের কথা কেন বলছেন? অপরেশ বলল, তুই শুনে রাখ, পরে আমার কথা মিলিয়ে নিবি। আমাদের মতন গ্রামে কোনো ভালো জিনিস থাকে না। ভালো ভালো মাছ, ভালো ফল পাকুড় হয়, চোর ছেঁচড়ে নিয়ে যায়, অথবা চলে যায় শহরে, ঠিক কি না? হাসান মিয়ার বাড়িতে একটা গরু দৈনিক 7 সের দুধ দিত, তোর মনে আছে? সেই গরু বিক্রি হয়ে গেল শহরে। তোর বাড়িতে সেবার একটা লাউ হলো, এই এত বড়, 2 হাত লম্বা তো হবেই। সেই লাউ গাঁয়ের কেউ কিনেছিল, তুই হাটে বিক্রি করে দিলি, পাইকাররা নিয়ে গেল শহরে। সেই রকম মিলির মতন মেয়েও এ গ্রামে সহ্য হবে না, তোকে আমি বলে দিলাম। অপরেশের এই কাহিনী সত্যিই বেশ দ্রুত মিলে যেতে লাগলো। সেই যে সেদিন মিলি পেয়ারা গাছ থেকে পড়ে গিয়েছিল, সেদিন থেকেই তার মা মিলিকে ফ্রক ছাড়িয়ে জোর করে শাড়ি পরালেন। অমনি সে কিশোরী থেকে যুবতী হয়ে গেল হঠাৎ। তখন সবাই আবিষ্কার করলো মেয়েটিকে দেখতেও তো সুন্দর। তার গায়ের রং ফর্সা নয় বটে, বন্যার পরে পলিমাটির মতন, কিন্তু তার মুখে যে একটা আলগা লাবণ্য আছে,
তেমনটি সহজে চোখে পড়ে না। অল্প বয়স থেকেই ডান পিটেমি করেছে বলে তার শরীরের গড়নটিও পাথরে কোঁদা মূর্তির মতন। এমন মেয়েকে যখন তখন বাড়ির বাইরে যেতে দেওয়া যায় না। মিলির চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি হলো, এমনকি তার লাইব্রেরিতে যাওয়া বন্ধ হয়ে গেল। তোড়জোড় শুরু হয়ে গেল তার বিয়ে দেওয়ার জন্য। মেয়ে দেখতে শুনতে ভালো, লেখাপড়াও শিখেছে, সুতরাং তার জন্য ভালো পাত্র চাই। ভালো পাত্রের বাবারাও আকৃষ্টও হলো অনেকে, কিন্তু ভালো পাত্র মানেই দাবি বেশি। একটা বিএ পাস পাত্র পেতে হলে অন্তত 1020 টাকা খরচ। মিলির বাবার 2-2.5 বেশি খরচ করার সামর্থ্য নেই। সারেশ্বরপুরের দিবাকর মহান্তির ছেলে সুশান্ত এম.কম পাস, ব্যাংকে চাকরি পেয়েছে। পাত্রী দেখতে এসে সে নাকি খুবই পছন্দ করে ফেলেছিল মিলিকে। মিলির ভালো নাম জানি না, বাইরের লোকেদের আজকাল ওই নামটাই বলা হয়। সুশান্ত নাকি তার মাকে বলেছিল ওই মেয়েকেই সে বিয়ে করবে, কিন্তু দিবাকর মহান্তির দারুণ জেদ। অনেক পয়সা খরচ করে সে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। গয়না ও যৌতুকে মিলিয়ে 25,000-এর কমে সে কিছুতেই ছেলেকে বিয়ের পিঁড়িতে বসতে দেবে না। সে সম্বন্ধ ভেঙে সুশান্তর বিয়ে ঠিক হলো তেলকলের মালিক রতন সাহার মেয়ের সঙ্গে। তারপর পুজোর ছুটিতে নিত্যানন্দ মাস্টারের খুড়তুতো ভাই হারাধন তার 2 বন্ধুকে নিয়ে এলো দেশের বাড়িতে বেড়াতে। হারাধন কলকাতায় একটা রেডিও টিভির দোকানে কাজ করে। শরিকি ভাগ হয়ে গেছে, নিত্যানন্দের কাকারা থাকে আলাদা বাড়িতে। তবু হারাধন তার বন্ধুদের নিয়ে এলো একদিন দেখা করতে। প্রায় ঘন্টা 2-1 থাকলো, তারা অনেক গল্প হলো। তারই মধ্যে হারাধনের এক বন্ধু শৈলর খুব পছন্দ হয়ে গেল মিলিকে। সে নিয়মসঙ্গতভাবে হারাধনের মাধ্যমে নিত্যানন্দ মাস্টারের কাছে বিয়ের প্রস্তাব জানালো। তার কোনো দাবি দেওয়া নেই, পাল্টি বংশ, সে এক বস্ত্রে মিলিকে বধূ হিসাবে বরণ করতে রাজি আছে। শৈল পাত্র হিসেবে বেশ ভালো। সে রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের রেকর্ড সাপ্লায়ারের কাজ করে। কেরানাগিরির সমান না হলেও ভদ্রলোকের চাকরি। বেয়ারাদের মতন তুলে বসতে হয় না, চেয়ার পায়। বাবুরা একটা কাগজের স্লিপে ফাইল নাম্বার লিখে তাকে দিলে সে স্তূপাকার সরকারি রেকর্ডের মধ্যে থেকে সেই ফাইলটা খুঁজে এনে দেয়। রেকর্ড সাপ্লায়াররা ঠিকমতো ফাইলটা খুঁজে এনে না দিলে অনেক সময় লক্ষ লক্ষ টাকার বাজেট আটকে যায়। গভর্নমেন্ট সার্ভিস কোনোদিন চাকরি যাবার ভয় নেই। শৈলর চেহারাটিও খারাপ নয়, বয়স 30-32 বা আর 2-1 বছর বেশি। সে নিজেই জানিয়েছে যে আগে তার একটি বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের মাত্র 5 বছরের মধ্যেই সেই বউটি 2টি শিশু সন্তান রেখে মারা যায়। নতুন বউকে এই সন্তান দুটিকে নিজের মতন করে মানুষ করতে হবে। আহা, এরকম তো অনেকেরই হয়। সবচেয়ে বড় কথা, কলকাতা শহরে গভর্নমেন্ট সার্ভিস করা পাত্র আর কোনো দাবি দেওয়া নেই। হারাধন তার চরিত্র সম্পর্কে গ্যারেন্টি দিয়েছে। যখন তখন ঘুমিয়ে পড়া ছাড়া শৈলর নাকি আর কোনো দোষ নেই। নিত্যানন্দ মাস্টার হাতে চাঁদ পেলেন, বিয়ে ঠিক হয়ে গেল। অপরেশ কয়েকদিন ধরে খুব জ্বরে ভুগছে। তারপর একদিন জ্বর না ছাড়লো, বেরুলো বাড়ি থেকে। মাথাটা টলমল করছে, কিন্তু গত 8 দিন লাইব্রেরি খোলা হয়নি বলে তার বিবেকে খোঁচা মারছে একটু একটু। সে না গেলে হলধরার অধিক পানেও মারায় না। সরকার মাইনে দেয়, পুরোপুরি ফাঁকি মারা কি চলে? লোক আসুক বা না আসুক, লাইব্রেরি খোলা নিয়ম। দাসেদের পুকুরের পাশ দিয়ে বাঁ দিকে মেঘতেই অপরেশের মনে হলো বন্ধ লাইব্রেরির দরজার কাছে দাঁড়িয়ে আছে মিলি। দেখা মাত্র অনুতাপে আর আনন্দে অপরেশের বুক কেঁপে উঠল। ঠিক এসেছে মেয়েটা, অন্তত একজন এলো লাইব্রেরি না খোলা মহা অন্যায়। পর মুহূর্তেই অপরেশ বলে উঠল, ধুস, জ্বরের ঘরে চোখে ভুল দেখছি। কোথায় কে? সত্যি তো, মিলি গত 4 মাসে আসেনি লাইব্রেরিতে। আগামীকাল তার বিয়ে, আজ আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এই গ্রামে মিলির মতন আর দ্বিতীয় কোনো মেয়ের তো এত আগ্রহ নেই বই পড়া।
সুতরাং অন্য কোনো মেয়েও নয়, অপরেশ ভুলই দেখেছে। তালা খুলতে খুলতে অপরেশ বিড়বিড় করে বলল, ও মেয়ে আর কোনোদিন আসবে না। ও মেয়ের পড়াশোনা এবার মাথায় উঠল। কথায় বলে না, না বিয়েতেই কানাইয়ের মা। মিলিরও তেমনি বিয়ের আগেই দুটি সন্তানের জননী হয়ে গেল। এখন বাচ্চা কাচ্চা সামলাবে না বই পড়বে। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই মিলিরও ছেলেপুলে হবে। কলকাতা শহরের ভাড়া বাড়িতে দুবেলা হেসেল ঠেলা, অতগুলো ছেলে মেয়ে মানুষ করা, অন্য ভাড়াটেদের সঙ্গে ঝগড়া করা, তারপর কেরোসিন তেল নেই রে, আজ জল নেই রে, চিনি পাওয়া যাচ্ছে না, দুধ পাওয়া যাচ্ছে না। অপরেশ বিষণ্ণভাবে হাসল। লাইব্রেরি ঘরটার মধ্যে গুমোট গন্ধ, হলধর ঘরটা ঝাড় দেয় না পর্যন্ত। চাষের মরশুমে হলধরের অন্য রোজগার আছে। টেবিলের ওপর একখানা নতুন মোটা বই মিলি দিব্যি কেটে বলিয়ে নিয়েছিল, তাই অপরেশ মিলির সেই প্রিয় লেখকের প্রিয় বইয়ের সেকেন্ড পার্টটা ঠিকই কিনে এনেছে। অপরেশ কথা রেখেছে, কিন্তু মিলি এই বই নিতে আর কোনো দিন আসবে না। এ বই তার সারা জীবনেও পড়া হবে না। অপরেশের বই পড়া অভ্যেস নেই, এ বইটা কেনাটা ব্যর্থ হবে। এত দামের বই, অন্য কেউ তো এ বই চায়ও নি এতদিনে। অপরেশ নিজেই বইটা পড়তে শুরু করে দিল। তারপর সমাপ্ত। পুনশ্চ এই কাহিনীর একটি দ্বিতীয় খণ্ড থাকতে পারে, কিন্তু সেটা আমি লিখতে পারবো না। সবাই বলে আমি বড় বাস্তববাদী। অন্য কেউ লিখবে। ধরা যাক এমন হলো, শৈলর সঙ্গে মিলের বিয়েটা শেষ পর্যন্ত ঘটল না। সারেশ্বরপুরের দিবাকর মহান্তির ছেলে সুশান্ত বিদ্রোহ করলো তার পিতার বিরুদ্ধে। সে বলল, আমি গয়নাগাটি চাই না, টাকা চাই না, আমি শুধু ওই মেয়েটিকেই জীবন সঙ্গিনী হিসেবে চাই। এর মধ্যে আইন জারি হয়ে গেছে যে দোষভরে পাত্ররা শুধু বিধবাদেরই বিয়ে করতে পারবে। সুশান্তর সঙ্গে মিলন হয়ে গেল মিলির। স্বামীর সঙ্গে সংসার পাতবার পর সে আবার উচ্চ মাধ্যমিক পড়ার জন্য স্কুলে ভর্তি হলো। তারপর কলেজে গেল। আশা করি সেরকম সুদিন একদিন আসবে। ভবিষ্যৎকালের লেখকরা লিখবে সেই সময়কার গল্প, কিংবা মিলির মতো মেয়েরাই লিখবে তাদের জীবন কাহিনী। কি জানি ততদিন আমি বেঁচে থাকবো কিনা, তবে সেরকম দিন দেখে যেতে ইচ্ছে করে। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনজনেদের সাথে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।